এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আচ্ছা বলেই সোহা দরজা নক করলো, তখনই ভেতর থেকে অয়ন্তীর দরজা খুলে দিল। সোহাকে দেখে খুশিতে দুহাত বাড়িয়ে বলে উঠল, পিচ্ছি বনু। এদিকে হঠাৎ অয়ন্তীকে দেখে সোহাও খুশি হয়ে তাকে জড়িয়ে ধরল। আপনি তখনই আদ্র সোহার স্কুল ব্যাগ হাতে নিয়ে ঘরে ঢুকলো। সোহা আর অয়ন্তীর এমন খুশি দেখে একটা প্রাপ্তির হাসি হাসলো সে। এদিকে অয়ন্তী আদ্রকে দেখলো, তাই সোহাকে ছেড়ে আদ্রকে জড়িয়ে ধরলো। আদ্র অতি স্নেহে মাথায় হাত বোলালো। কেমন আছিস ভাইয়া? মাস তো তুই এখন তো ভালো থাকতেই হয়। আদ্র এবার অয়ন্তীকে ছাড়িয়ে তার দুকাতে হাত দিয়ে বলল, দেখি দেখি, বাহ, আমার পেতনিটাকে তো আজ একদম বউ বউ লাগছে। ভাইয়া এবারও শুরু করলি? আদ্র ঠিক করেই হেসে দিল। তখন রাহুল এসে আদ্রকে বলল। কেমন আছো ভাইয়া? আদ্র হাসি মুখে রাহুলকে এক পাশে জড়িয়ে ধরে বলল, ভালো, তুমি? ভালো। এবার রাহুল সোহাকে উদ্দেশ্য করে বলল, কেমন আছো বোন? একদম ভালো জিজু। কখন এলে তোমরা? সেই সকালে। বাহ, সুপারস্টার আদ্রিয়ান জুনায়েদ আজকাল কারোর স্কুল ব্যাগও ক্যারি করে দেখছি। কথাটা বলতে বলতে একটা রুম থেকে বেরিয়ে এলো রাহিল। তাকে দেখেই আদ্র আর সোহার হাসি মুখখানা মলিন হয়ে গেল। রাহিল সোহার সামনে এসে বলল, কি ব্যাপার সানি বেআইন, আমরা আসবো বলে এত লেটে ফিরলেন নাকি? সোহা কি বলবে বুঝতে পারছে না, কারণ আদ্র তাকে রাহিলের সাথে কথা বলতে বারণ করেছে। তোমার ভুল হচ্ছে রাহিল, ও সানি নয়, সোহা, অ্যান্ড উড বি মিসেস সোহা জুনায়েদ। আদ্রের কথা শুনে রাহিল অবাক হয়ে গেল, আর সোহা ভাবতে লাগলো, মিসেস সোহা জুনায়েদ মানে? কি বলছেন এসব উনি? কিচ্ছু মাথায় ঢুকছে না। কি বলছেন ভাইয়া, কিছু বুঝতে পারছি না। আদ্র এবার মুখে হাসি টেনে এগিয়ে এসে রাহিলের কাঁধে হাত দিয়ে বলল, বলছিলাম যে ও কিছুদিন পর কারোর মিসেস হয়ে যাবে, তো অন্যের মিসেসের সাথে তেমন একটা ক্লোজ হতে চাওয়া খুব ভালো কিছু না, তাই না? রাহিল ক্যাবলার মতো ভাবতে ভাবতে জবাব দিল, হ্যাঁ। বাহ, খুব তাড়াতাড়ি বুঝে গেছো দেখছি, তোমার মাইন্ড অনেক শার্প, বুঝেছো? হ্যাঁ। তো এখন মজা করো আর ভাবতে থাকো, ওকে? ওকে। সবাই রাহিলের এমন ক্যাবলার রূপ দেখে মিটমিটিয়ে হাসছে, আর আদ্র সোহার কাছে গিয়ে তার হাত ধরে বলল, চলো ডল, ফ্রেশ হয়ে নেবে। বলেই সোহাকে নিয়ে উপরে চলে গেল। ভাইয়া আজ রমনা পার্কে একটা বড় মেলা চলছে, চল না সবাই মিলে ঘুরে আসি সেখান থেকে। মেলা? নট অ্যাট অল। বনু, তুই তো জানিসই এসব জনবহুল জায়গায় বডিগার্ড ছাড়া গেলে আমাকে লোকে ঘিরে ধরবে। আরে তুই সেলিব্রিটি মানুষ, তা তো হবেই। বাট আমার এসব একদম ভালো লাগে না, প্লিজ জোর করবি না একদম। প্লিজ ভাইয়া। বনু, বারবার কেন একই কথা বলছিস? গেলাম আমি, কথা নেই তোর সাথে। বলেই আদ্রের রুম থেকে বেরিয়ে গেল। একটু আগে আদ্রের রুমে এসে কথাগুলো বলল সে। অবশ্য এটা শুধু তারই না, সবার যৌথ প্ল্যান ছিল। অয়ন্তী আবার মুখ বেজার করে ড্রয়িং রুমে সবার সামনে এলো, এসেই সোফায় থপ করে গালে হাত দিয়ে বসে পড়ল। তখন সবাই উৎসুক হয়ে বলল, কিরে, কি বলো? সবার অপেক্ষার অবসান ঘটিয়ে অয়ন্তী তেতুস্বরে বলল, রাজি হয়নি ভাইয়া। তখনই সোহা রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। কি কথা বলছো তোমরা? আজ রাতে মেলায় যাওয়ার প্ল্যান করেছিলাম। সত্যি আমরা মেলায় যাওয়া হবে না, তোমার ওই পোষা লোকটা না করে দিয়েছে, যে নাকি যেতে রাজি হচ্ছে না। যাবো? না, হ্যাঁ। হঠাৎ শারমায়ার হাতে তুড়ি বাজিয়ে বলে উঠল, আইডিয়া। হ্যাঁ, কি আইডিয়া? এবার দেখো শারমিয়া শাহরিয়ারের খেল। আপ তো কেসে না করেগা আদ্রে ভাইয়া। এই তুই পাগল পরে হোস, আগে বল কি আইডিয়া? আদ্রে ভাইকে রাজি করাবে আমাদের পিছে। আমি না, আমি পারবো না। কি পারবি পিচ্ছি, পারবি। ব্রো তোর কথা ফেলতে পারবে না, প্লিজ বোন জাহানা। এদের সবার জোরাজুরিতে রাজি হলো সোহা। এখন সে আদ্রের রুমের দিকে যাচ্ছে আর ভাবছে কিভাবে রাজি করাবে আদ্রকে। এইসব ভাবতে ভাবতে এসে পড়লো আদ্রের রুমে।
মুখে একরাশ হাসি টেনে গিয়ে বসলো আদ্রের একদম পাশে। আদ্র করছেন? ও এই তো অফিসের হালকা একটু কাজ। আচ্ছা। ফ্রেশ হয়ে নিয়েছো তো? হুম। তাহলে নিচে যাও, আমিও আসছি, এরপর লাঞ্চ করে নিব সবাই। একটা কথা বলবো? বলো। বলছিলাম যে চলুন না, আজ সবাই যখন চাইছে তখন মেলা থেকে ঘুরে আসি। এবার ল্যাপটপ থেকে চোখ উঠিয়ে একবার সোহাকে দেখে নিল, আবার ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, এই বুদ্ধিটা কে ঢুকিয়েছে তোমার মাথায়? আরে আরে কে ঢোকাতে যাবে? সবাই বলছিল তারা যাবে মেলায়, তাই আপনাকে রিকোয়েস্ট করতে এলাম। ওসব হবে না, লাগবে না মেলায় যাওয়া, আমার একদম মুড নেই। সবাই বলছে তো, কি বা হবে গেলে, কিছুক্ষণের ব্যাপারই তো, চলুন না। আমারও খুব ইচ্ছে করছে মেলায় যেতে, অনেকদিন যাওয়া হয় না। ডল, আমায় রাগিও না, দেখেছো তো আমি অফিসের কাজে একটু বিজি ছিলাম, এখন এসব হবে না। আদ্র সে আগের মতোই ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, প্লিজ আজকেই তো, আর কখনো বলবো না, চলুন না। সবাই এত করে বলছে, প্লিজ 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 রাজি হয়ে যা। কতবার বলবো আর এসব বাদ দিতে? কথা কানে যায় না তোমার? দেখছো আমি কাজ করছি, তারপরেও আমাকে ডিস্টার্ব করছো। এমনিতে তো কথাই বের হয় না তোমার, আজ আমাকে বিজি পেয়ে এত কথা বলছো। যাও এখান থেকে, আর নেক্সট টাইম আমার কাছে এসব কথা নিয়ে আর আসবে না। আদ্রর এমন ধমক শুনে সোহা কেঁপে উঠলো, কথাগুলো সত্যি গায়ে লাগার মতো। সোহা কথাগুলো শুনে নীরবে চোখে জল ফেলেছে। আদ্র তাকে চলে যেতে বলেছে, থাকবে না আসে এই রুমে। এসব ভাবনার মাঝে আদ্র আবার শক্ত কণ্ঠে বলে উঠল, আর কিছু বলবে তুমি? বলেই দৌড়ে চলে গেল রুম থেকে। আদ্র এবার সোহার দিকে ফিরে তাকালো, আবার ল্যাপটপে মন দিল। দুপুর 2:30। সবাই লাঞ্চ করার জন্য ডাইনিং এ টেবিলে বসেছে। এরই মধ্যে আদ্র সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। টেবিলে চোখ বোলাতেই দেখলো সোহা নেই। সে সামনে দাঁড়িয়ে বলল, ডল কোথায়? ও এখনো আসেনি যে? ও তো তোর রুমে গেল অনেকক্ষণ আগে, তোর সাথেই তো থাকার কথা। কি বলছিস? ও তো সেই কখন আমার রুম থেকে বেরিয়ে গেল, এখনো আসেনি আর? এখানে আসেনি আর? না, আমরা তো ভাবছি তোর সাথেই আছে, হয়তো হয়তো রুমে আছে। তোরা বস, আমি মামুনিকে ডেকে আনছি। মাম্মাম, আমি যাই না। খেতে বসেছিস, উঠতে হবে না তোর, আমি দেখছি। আদ্র আর গেল না। আরিফা সোহার রুমে গেল। রুমের দরজাটা ভেরানো ছিল, তাই সে কিছু না বলে রুমের ভেতরে ঢুকলো। দেখলো সোহা উপর হয়ে শুয়ে আছে। আরিফা খাটে বসে সোহার মাথায় হাত রেখে বলল, মামুনি। হঠাৎ আরিফার কণ্ঠ শুনে সোহা তার আড়ালে চোখ মুছে নিল, তারপর আফিফার দিকে তাকালো। হ্যাঁ মামুনি, বলো। কি হয়েছে তোর? এভাবে শুয়ে আছিস কেন? আর তোর চোখ মুখ এমন লাগছে কেন? ও কিছু না মামুনি, মাথাটা একটু ব্যথা করছিল, তো তাই আর কি। তুমি বলো না, কিছু লাগবে? দুপুর তো অনেক হলো, খেতে আয় না, সবাই খুঁজছে তোকে। আমার ইচ্ছে করছে না মামুনি, আমি এখন খাবো না, তোমরা খেয়ে নাও। তা বললে হয় নাকি? একটু তো খেতে হবে, উঠ না। বলছি তো আমার ভালো লাগছে না মামুনি, আমি পরে খেয়ে নিব। অনেক বলার পরও সোহা রাজি হলো না। সে তার কথায় অচল। অজ্ঞতা আরিফা চলে গেল তার রুম থেকে। সোহা আবার সে আগের ন্যায় উপর হয়ে শুয়ে পড়ল। নিচে নেমে আসতে আরিফাকে আদ্র বলল, ডলা এসেছে মাম্মাম? না, ও নাকি এখন খাবে না, মাথা ব্যথা করছে ওর। তখন তো ঠিকই ছিল, হঠাৎ মাথা ব্যথা কেন করবে? এক মিনিট ব্রো, তুই কি ওকে কিছু বলেছিস? আমি কি বলবো? তখন তো তোদের কথায় মেলায় যাওয়ার কথা বলেছিল, আমি বারণ করে দিয়েছিলাম। ভাইয়া, আমার মনে হয় তোর কথাই পিচ্ছি কষ্ট হয়েছে, এটা তুই ঠিক করিসনি। আদ্র ভাই, ওকে না বকলেও পারতি। ওর কি সত্যি মাথা ব্যথা করছে, নাকি এখানে আসার জন্য বলছে? আমার দল কখনোই তার মামুনিকে মিথ্যা বলবে না। এখন কি হবে? মাম্মাম, তুমি আমাদের দুজনের জন্যই খাবার নিয়ে রাখো, আমি আসছি। আচ্ছা। আদ্র উঠে সোহার রুমের দিকে যেতে লাগলো আর নিজে নিজেকে গালি দিতে লাগলো। কেন যে ওভাবে ধমকাতে গেলাম? নিশ্চয়ই এখন কান্না করতে করতে মাথা ব্যথা উঠিয়ে ফেলেছে আমার পুতুলটা। উফ, এই রাগটাও না যাচ্ছে তাই, কেন যে কন্ট্রোল করতে পারি না। আমার জন্য এখন পুতুলটা কষ্ট পাচ্ছে। এসব ভাবতে ভাবতে সোহার রুমে পৌঁছে গেল। দরজাটা খুলে আস্তে করে ঢুকলো, ভেতরে থেকে ছিটকিনি লাগিয়ে দিল। আওয়াজ শুনে সোহা বলে উঠল, মামুনি আমি বললাম তো খাবো না এখন, কেন আমাকে নিতে এলে আবার?
বালিশে মুখ গুজে থাকার কারণে সে দেখলো না কে এসেছে। সোহা কারোর কথা শব্দ পেল না। হঠাৎ সে অনুভব করলো তার পাশে কেউ শুয়ে তার কোমর জড়িয়ে ধরেছে আর মুখ দিয়ে সানির গাড়ে গুজে রেখেছে। হালকা দাড়ির খোঁচা লাগতে সোহা বুঝলো এইটা তার মামুনি নয়। তাই এটাকে দেখার জন্য সোহার ঘুরতে নিলে আজর ঘোর লাগা কণ্ঠে বলে উঠল। আমার পুতুলটা রাগ করেছে। সোহা বুঝলো এটা আজর, তাই সে কান্না জড়িত কণ্ঠে বলল, সরি, তখন আমি। আমাকে কি তুমি নিজের মনে করো না? হঠাৎ আজর এমন কথায় সোহা চুপ করে গেল। মন থেকে বলো ডল, আমি কি তোমার কেউ নই? সোহা এখনো চুপ করে রয়েছে। কি হলো বলো না। আমি যদি তোমার কেউ না হই তাহলে আই প্রমিস আর কখনো তোমায় বিরক্ত করব না। চলে যাব তোমার কাছ থেকে। কথাটা যেন সোহার বুকে তীরের মতো বাঁধল। সোহা আদ্রকে শক্ত করে জড়িয়ে ধরে পুপিয়ে কেঁদে উঠল। আদ্র হালকা হাসল, কারণ সে তার উত্তর পেয়ে গেছে। কখনো কিছু কথা মুখে না বললেও বোঝা যায়। আদ্র সোহাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, এই পাগলি, কাঁদছো কেন তুমি? আরে কি হলো তোমার? আপনি কেন আমার থেকে দূরে চলে যাবেন? আরে আমি তো এমনি বলছিলাম, যাচ্ছি না তো। আমি বলছিলাম আমি তোমার প্রিয় কিনা। যদি প্রিয় না হই তাহলে চলে যাব। হ্যাঁ, খুব 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 প্রিয় আপনি। আমার সব থেকে কাছের মানুষ আপনি। আমার মায়ের ভালোবাসাও এতটা ভাগ্যে জোটেনি আমার, যা আপনি আমাকে এই কটা দিনে দিয়েছেন। আমি পারবো না আবার কাউকে হারাতে, সত্যিই পারবো না। আমার আর ক্ষমতা নেই কাউকে হারানোর যন্ত্রণা সহ্য করার। মরে যাব আমি, সত্যিই মরে যাব। কথাটা শুনে আদ্র আরো গভীরভাবে আঁকড়ে ধরল সোহাকে। নিজের সকল আবেগ দিয়ে ভরিয়ে দেয় সোহার মুখমণ্ডল। সে যে তার পুতুল রানীর এমন কথা সহ্য করতে পারে না। এমন কথা আর বলো না পুতুল। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, সত্যি বলছি। আমার এই দেহে যতদিন প্রাণ নামক জিনিসটা আছে ততদিন আমি তোমাকে নিজের সাথে বেঁধে রাখবো। আর রইল হারানোর কথা, যদি কখনো হারিয়ে যাও তাহলে আবার খুঁজে বের করবো তোমায়। আই প্রমিস। এবার আদ্র একটু নিজেকে সামলে নিয়ে বলে, আর কাঁদে না পুতুল, এবার শান্ত হও। চলো লাঞ্চ করবে, চলো। না, আমার ইচ্ছে করছে না। মাথা ব্যথা করছে তাই তো? না, তেমন কিছু না, ওই একটু। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না, আমি আসছি। বলেই আদ্র উঠে নিচে চলে গেল। খাবার নিয়ে এসে সোহাকে খাইয়ে দিল, তারপর ওষুধ খাইয়ে দিয়ে সোহাকে শুয়ে দিয়ে চলে গেল। বিকেল প্রায় 4টা। আদ্র সোহার রুমে এলো, দেখলো সোহা পড়ার টেবিলে বসে কিছু একটা নোট করছে। আদ্র তার কাছে গিয়ে পাশে একটা চেয়ার টেনে বসলো, সোহার কাঁধে হাত রেখে বলল, কি করছে আমার পুতুলটা? এই তো প্র্যাকটিক্যালের আর্টগুলো কমপ্লিট করছি। এইসব তো আরো পরে লাগবে ডল। করে রাখলে ভালো হয় না? আর এখন তো ফ্রি টাইম, তাই করছি। মাথা ব্যথা কমেছে? আচ্ছা তাহলে উঠো, এখন আর এসব করতে হবে না, চলো রেডি হবে। কেন এখন আবার রেডি হব কেন? আমি বলছি তাই, চলো তো। বলেই আদ্র সোহাকে জোর করে উঠিয়ে কাবার্ডের সামনে নিয়ে গেল। তারপর কাবার্ড থেকে খুলে বলা, কোনটা পরবে তুমি? আমি বলি কোনটা কোনটা। এইসব বলে এক এক করে ড্রেস দেখতে লাগলো। অবশেষে রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে একটা ওয়ান পিসের দিকে নজর গেল তার। এই তো, দ্যাটস নাইস, ইট উইল বি সুট ইউ। নাও ডল, এটা পরে রেডি হয়ে আসো। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? ওটা পরে জানলেও চলবে। আহা, বলবেন তো। আদ্র এবার সোহার কানের কাছে এসে ফিসফিস করে বলা, যদি বলি তোমাকে বিক্রি করে দিতে যাচ্ছি? আমার সাথে মজা করছেন তাই না? একদমই না, আমি সত্যি বলছি। আমি যাব না। আমি মামনিকে বলে দিব। আচ্ছা তাতে কি হবে? তাতে কি হবে, আমি যা বলি তাই করি। সোহা এবার প্রায় কান্নারত হয়ে জোরে জোরে ডেকে উঠল, মামনি, ও মামনি, দেখো না তোমার ছেলে আবার বিক্রি কর। এইটুকু বলতে আদ্র সোহার মুখ চেপে ধরল হাত দিয়ে, আর বাঁ হাতে দিয়ে সোহার কোমর পেঁচিয়ে নিজের কাছে টেনে আনলো। একদম কথা বলবে না, এইটুকুর জন্য আবার মামুনিকে টাকা লাগে? সরি। বলেই সোহার মুখ ছেড়ে দিল। আমি যাব না আপনার সাথে, ছাড়ুন আমাকে। আমার কথা শুনতেই হবে, না হলে না হলে কি? হ্যাঁ, না হলে কিসি দিয়ে দেবো। কোথায় জানো? কোথায়? তোমার কাছে যে গোলাপি রঙের মিষ্টি আছে সেটাই, একদম খেয়ে ফেলবো। কি বলো, শুনবে কথা?
এবার আমার লক্ষ্মী বিবির মতো গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আসো। লক্ষ্মী বিবি? এটা আবার কে? না বুঝলেও চলবে, যাও আর তাড়াতাড়ি আসবে, একদম লেট নয়, আমি এখানেই আছি। সোহাকে ছেড়ে দিতেই সে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল ড্রেস নিয়ে। কিছুক্ষণ পরে ওয়াশরুমে জোর দরজা হালকা খুলে সোহার মুখটা বের করে বলল, এই যে আপনি কি আছেন? হ্যাঁ, আমি আমি ওড়নাটা আনিনি, একটু দেবেন? কারোর কথার শব্দ না শুনে সোহা আস্তে করে বেরিয়ে এলো। না, বাবা আদ্র রুমে নেই। খাটের উপর ওড়নাটা রাখা। তাড়াহুড়ো করে ওড়না নিতে যায় সে, কিন্তু নেওয়ার আগেই পেছন থেকে আদ্রের কণ্ঠস্বর ভেসে এলো। শুনতে পেছনে ঘুরতে নিলে আদ্রের বুকের সাথে ধাক্কা খায় আর টাল সামলাতে না পেরে বিছানায় পেছন দিকে ঝুঁকে বসে পড়ে। চোখে মুখে অস্বস্তির ছাপ, সাথে হাজারো লজ্জার আবরণ। আদ্রের ঠোঁটের কোণে একটা টোটি স্মাইল ঝুলেছে। সোহাকে ভয় পেতে দেখে খুবই মজা লাগছে ওর। বাঁকা হেসে বলল, এভাবে কি না আসলেই হতো না? আমি আসলে, আপনি তো রুমে ছিলেন না। কি বলবো, আমি রুমে ছিলাম না? আমি তো ডেকেছিলাম, আপনি কোনো সাড়া দেননি কেন? ইচ্ছে হয়নি। আদ্র এসব বলতেই বলতে সোহার দিকে ঝুঁকতে লাগলো, দুহাত দিয়ে সোহাকে আটকে রাখলো। সোহা এখন চাইলেও আদ্রের কবল থেকে বাঁচতে পারবে না। আমি রেডি হয়েছি তো, আপনি এভাবে এগোচ্ছেন কেন? তুমি রেডি? হুম। শিওর তো? শিওর। আমি আর কিছু বাকি নেই তো? না। আদ্র এবার উঠে গিয়ে সোহাকে টেনে তুললো, তারপর দাঁড় করিয়ে বলল, তুমি তো রেডি, তো এখন আমি যা যা দিব সব কিন্তু আমার। আমি যখন ইচ্ছে তখন নিয়ে নিতে পারি। মানে? বলছি। এবার আদ্র সোহাকে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসলো, তারপর সুন্দর করে সোহার চুল বেঁধে দিল আর শেষ পর্যায়ে বলল, এই যেমন আমি এখন তোমার চুল এলোমেলো থেকে ঠিক করে দিয়েছি, তো আমি যখন চাইবো এগুলো আবার এলোমেলো করে দিতে পারবো, তাই না? এটা আবার কেমন কথা? এটাই কথা। আদ্র এবার সোহাকে সিম্পল ভাবে সাজিয়ে দিল নিজের মতো করে। তারপর গিয়ে খাট থেকে ওড়নাটা নিয়ে সোহাকে পরিয়ে দিল আর ফিসফিসিয়ে বলল, এটাও কিন্তু আমার জিনিস, যখন ইচ্ছে তখন নিয়ে নিতে পারি। মুচকি এসে আদ্র সোহার হাত ধরে নিয়ে গেল ড্রয়িং রুমে। সেখানে যেতেই দেখলো সাইমান, শারমায়া, রুষা, ঋষভ, অয়ন্তী, রাহুল, রাহিল সবাই রেডি হয়ে বসে আছে। এতক্ষণে হলো তোদের? বাহ, পিছে তো বেশ ভালোই সাজিয়েছিস দেখছি। তা কোথায় শিখলি এসব? টাইম নাই, বের হয় এবার। আমাকে কেউ বলো তো যে আমরা কোথায় আছি। গেলেই দেখবে। এই, আজ গাড়ি ছাড়া গেলে কেমন হয়? ওয়াও, তাহলে রিক্সা রাইড? একদম নয়, এমনিতেই লেট হচ্ছে, কিছুক্ষণ পর সন্ধ্যা নামবে। আদ্রের কথায় সোহা আবার তাকালো, মুখ কালো করে ফেলল। আদ্র তার দিকে একবার তাকিয়ে আবার সবার উদ্দেশ্যে বলল, বের হও সবাই। আদ্রের কথা মতো সবাই বেরিয়ে পড়ল। বড় হাইস গাড়িটার একদম পেছনের সিটে বসেছে অয়ন্তী আর রাহুল, আর তাদের মাঝখানে শারমায়া। তার একটাই লক্ষ্য অয়ন্তী আর রাহুলের রোম্যান্সে ডিস্টার্ব করা। তাদের সামনের সিটে বসেছে রাহিল, সাইমান। তাদের সামনে সোহা আর রোজা। ড্রাইভ করবে আদ্র, আর তার পাশে ঋষভ। গাড়ি চলতে শুরু করলো। সোহা এখনো জানে না সে কোথায় যাচ্ছে। যদিও একা হতো তাহলে এতক্ষণে চিল্লিয়ে সব উল্টে ফেলত, কিন্তু এখন প্রায় সবাই আছে, তাই সবকিছু কৌতূহল নিয়েই দেখে যেতে হচ্ছে। কিছুক্ষণ পরে গাড়ি থামতে সোহার সামনে ভেসে উঠলো রমনা বটতলা, যেখানে হাজার হাজার মানুষের ভিড় বিদ্যমান আর নানান রকম দোকানপাট। সোহা তো সেই লেভেলের খুশি হয়েছে। সে খুশিতে সবার আগে গাড়ি থেকে নেমেই সবকিছু দেখতে লাগলো। এক এক করে সবাই নেমে এলো। আদ্রও নেমে এলো, মুখে মাস্ক আর মাথায় কালো ক্যাপ পরে। এখন তাকে পরিচিত ছাড়ার কেউই চিনবে না। সে নামতেই সোহা এসে তাকে খুশিতে জড়িয়ে ধরল। আদ্র যেন আকাশে চাঁদ হাতে পেয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছে না সোহা যে এমন কিছু করবে। সবাই তাকিয়ে আছে তাদের দিকে। হঠাৎ সোহা আদ্রের বুকের শার্টের উপর দিয়ে কামড় লাগিয়ে দিল। আদ্র বলে উঠল, আউচ, ডল, বাইট দিচ্ছ কেন? কেন আবার? আমাকে মিথ্যা কেন বললেন? এটা কি বিক্রি করার জায়গা? আপনি সত্যি অনেক 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 পচা। শুধু শুধু আমাকে ভয় দেখান। আর কথা বলবো না আপনার সাথে। আরে টল, আমি তো মজা করছিলাম। যান,
দূরে যান আপনি, আপনার সাথে আরই। বলেই আদ্রকে ছেড়ে দিয়ে অয়ন্তীর হাত ধরে দাঁড়ালো। আদ্র তো তার পিচ্চির এহেন কাণ্ড দেখে প্রাপ্তির হাসি হাসছে। সবাই মেলার দিকে রওনা দিলেও আদ্র হাঁটতে যাবে তখনই সাইমন তার কানের কাছে ফিসফিসিয়ে বলল, এটা প্রথমে নাকি আরো দিয়েছে ব্রো। মানে? মানে আবার কি, পিচ্ছি কি স্মুথলি তোকে লাভ বাইট দিল? একটা থাপ্পড় দিব, চলো হাঁটো। সাইমন আদ্রের কথা শুনে হাসতে হাসতে হাঁটতে শুরু করল, সাথে আদ্র। অনেকক্ষণ ঘোরাঘুরির পর তারা সবাই একটা পিঠার দোকানের ছাউনিতে এসে বসল। আইডিয়াটা সোহারি, সেই জেদ ধরেছিল এখানে আসার জন্য। ডল, এবার তো বলো এখানে কেন আনলে সবাইকে? তুমি কি খাবে বলো, আমি এনে দিচ্ছি। আরে তার জন্য এখানে এনেছি, আমরা সবাই মিলে ভাপা পিঠা খাবো, শীতের রাতে বেশ জমবে। সবাই খাবে বলল। তার মানে তোরা সবাই এখন এই ফাস্ট ফুড খাবি? আরে তুই এটা টেস্ট কি করে বুঝবি, কখনো তো খাসনি। হয়েছে, নে এবার অর্ডার কর। পর সাইমন গিয়ে 8টা প্লেট ভাপা পিঠা অর্ডার করলাম। কিছুক্ষণ পরে চলেও এলো এক প্লেটে 2টা পিঠা, সাথে গুড় আর নারকেল। সবাই খাওয়া শুরু করলো। আদ্র আর বসে বসে ফোন টিপতে ব্যস্ত, কারণ সে এসব একদমই খায় না। হঠাৎ সোহা একটু পিঠা গুড় আর নারকেল মাখিয়ে আদ্রের মুখের সামনে ধরলো। আদ্র একবার সেদিকে তাকিয়ে আবার ফোনে মনোযোগ দিল। আমি এসব খাই না ডল, তুমি খাও। খেয়ে নে ব্রো, পিচ্ছি খাইয়ে দিচ্ছে তো। আরে বেআইন, আদ্র ভাইয়া খায় না বললো তো, আপনি বরং আমাকে খাইয়ে দেন, আমি আরো সুইটলি ফিনিশ করতে পারবো। সোহা বিরক্তি নিয়ে একবার রাহিলের দিকে তাকালো, আবার আদ্রের দিকে করুণ ভাবে তাকিয়ে বলল, প্লিজ একটু মুখে নিন না। আদ্র আর চোখে রাহিলের দিকে তাকালো, তারপর সোহার দিকে তাকিয়ে মুচকি হেসে ফোনটা পকেটে ঢুকিয়ে নিল। এরপর সোহার আর একটু কাছে ঘেসে বসলো, হাসি মুখে হা করলো। সোহাও একগাল হেসে পিঠার টুকরোটা আদ্রের মুখে পুরে দিল। ওয়াও, সো টেস্টি, আর একটু দাও তো ডল। এই তো দিচ্ছি তো। এইভাবে সোহা আর আদ্র মিলে পুরোটা ফিনিশড করলো। এরপর বিল মিটিয়ে দিল। ব্রো বলছিলাম যে রাত তো বাড়ছে। ভাইয়া, হ্যাঁ বলো। বলেছিলাম যে আমি আর অয়ন্তী একটু ওই দিক থেকে ঘুরে আসি, ওকে ভাই? আরে দুলা ভাই, তুমি সরাসরি বলো না যে তোমার একটু আলাদা থাকতে চাও। আরে দুলা ভাই, তুমি সরাসরি বলো না যে তোমরা একটু আলাদা থাকতে চাও, এত ঘোরানোর কি আছে? স্টপ সাইমন, রাহুল তোমরা যাও না, নো প্রবলেম। সময় মতো গাড়ির সামনে চলে এসো, ওকে? ভাইয়া, আমি শারমাই আর পিচ্ছি না হয় এদিকে যাই আর তোরা আলাদা ঘুর, কেমন হয়? এতে ভালোই হবে, আমরা নিজেদের চয়েস মতো কিছু কিনতে পারবো। হ্যাঁ ব্রো, এই লেডিসদের সাথে থাকার দরকার নেই, চল আমরা আলাদা ঘুরি। তোরা যা, আমি পারছি না। ওকে চল পিচ্ছি। হে ওয়েট, ওকে কোথায় নিচ্ছিস? ও আমার সাথে যাবে। ও আগ্রে, বলবি না তোরও স্পেস দরকার। রুষা। ওকে ওকে, তোরা যা, আমরা নিজেদের মতো যাই। এরপর রুষা আর শারমায় গেল একদিকে, ঋষভ, সাইমন আর রাহিল গেল আরেক দিকে, অয়ন্তী আর রাহুল গেল একসাথে, আর আদ্র সোহার হাত ধরে হাঁটা ধরলা। আমাকে আপুদের সাথে যেতে দেননি কেন? তুমি ওদের সাথে চলে গেলে আমি একা হয়ে যেতাম না, তাই। আপনি তো ভাইয়াদের সাথে যেতে পারতেন। টপিক চেঞ্জ করো প্লিজ। সোহা আর কোনো কথা বলল না, হাঁটছে আর আশেপাশে সব কিছু দেখছে। হঠাৎ সোহা খুশি হয়ে বলে উঠল, দেখুন 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 কি সুন্দর চুড়ির দোকানটা, রং বেরঙের চুড়ি, সব মনে হয় কাচের, সুন্দর না? সোহার কথা শুনে আদ্র সেদিকে তাকালো, মুচকি হেসে বলল, অনেক সুন্দর, পছন্দ হয়েছে তোমার? প্রচুর। তখনই রাহুলের কল এলো। হ্যালো ভাইয়া, তোমরা কোথায়? আমরা সবাই তো গাড়ি নিয়ে সামনে পৌঁছে গেছি। আমরা আসছি বলেই ফোন রেখে দিল। চলো ডল। বলেই সোহাকে নিয়ে গাড়ির সামনে চলে গেল। ডল তুমি আপুদের সাথে থাকো, আমি আসছি। সে কি করে, তুই আবার কোথায় যাচ্ছিস? 5 মিনিট আসছি, তোরা গাড়িতে উঠে বস। বলেই চলে গেল আদ্র, আর বাকি সবাই তার কথা মতন গাড়িতে উঠে বসল। কিছুক্ষণ পর আদ্র ফিরে এলো হাতে কিছু একটা প্যাকেট নিয়ে, সেগুলো থেকে অদ্ভুত একটা স্মেল বের হচ্ছিল।
এগুলো কি আনলে ভাইয়া? ব্যাম্বু বিরিয়ানি। ব্যাম্বো বিরিয়ানি? এইটা আবার কি? চিকেন বিরিয়ানি শুনেছি, বিফ বিরিয়ানিও শুনেছি, ভেজিটেবল বিরিয়ানিও শুনেছি, কিন্তু ব্যাম্বো বিরিয়ানিটা আবার কোন জিনিস? হ্যাঁ রে ভাইয়া, কি এগুলো আর এসব দিয়ে তুই কি করবি? এই খেলনা নাকি এগুলো? কিন্তু কার জন্য? আমাদের বাড়িতে তো বাচ্চা কেউ নেই। আরে বুঝছিস না কেন? আমাদের অন্তির অনাগত বেবির জন্য বা ভাই ভাই এত তাড়াতাড়ি মামুর দায়িত্ব পালন করছি। আমি তো আজও রায়াতের মামা হয়ে কিছু করতে পারলাম না। কিরে রুষা, তুই কিছু পেরেছিস আন্টি হয়ে? কই না তো, এমন ইউনিক আইডিয়া আমার মাথায় কখনো আসেনি। এই তোরা থামবি? কি শুরু করেছিস বল তো? কি সব বলে যাচ্ছে? ছি। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এখন তো এসব অ্যাভেলেবেল। আজ বিয়ে দিলে কাল ওয়া ওয়া নিয়ে হাঁটা। আচ্ছা, এখন খেলনাগুলো কার জন্য এটা তো জানলাম না। হ্যাঁ রে ভাই, কার জন্য এসব? আদ্র আর সোহা অবাক হয়ে এদের সব কাণ্ড দেখে যাচ্ছিল। কিছুক্ষণ থেমে আদ্র বলে উঠল, তোদের হলো নাকি আরো বাকি আছে? তাহলে তাড়াতাড়ি শেষ করে নে। ইয়ার্কি মারছিস কেন ব্রো? বল না খেলনাগুলো কার জন্য। এক মিনিট। এই তুই আবার কত কম বয়সে বেবি আনার প্ল্যান করছিস না তো? আহম্মকের দল, লাইক সিরিয়াসলি তোদের এগুলো দেখে খেলনা মনে হচ্ছে? এগুলো ব্যাম্বু বিরিয়ানি, শুনেছিস? ব্যাম্বু বিরিয়ানি। আরে এটা কি তা তো বলুন, কি করব এগুলো দিয়ে? আরে তোমরা কেউই ব্যাম্বু বিরিয়ানি চিনো না? এবার তোদের কেমনে বুঝাই? আমি বলছি, দাঁড়ান। এটা হলো ব্যাম্বু বিরিয়ানি, মানে বিরিয়ানিটা বাঁশের ভেতরে ফাঁপা স্তরে থাকে, এই আর কি। ও এই ব্যাপার, সেটা আগে বলবে তো। আর এর টেস্টও অন্যরকম, বাড়িতে সবার জন্য নিয়েছি। তো এখন আর কি, চলো গাড়িতে উঠি, ফিরতে হবে তো নাকি? আদ্র সোহার হাত ধরে বলল, তোরা চলে যা, আমি দলকে নিয়ে আসছি। সে কি, আপনারা আলাদা যাবেন কেন? থাক না, ওরা পরে আসুক, আমরা বরং যাই। এরপর সোহা আর আদ্র ছাড়া বাকি সবাই গাড়ি নিয়ে চলে গেল। আমরা আলাদা যাব কেন? চলো রোডে উঠি। বাহ, আমার কথার কোনো দামই নেই দেখছি। আদ্র এবার সোহার চোখে চোখ রেখে আদুরে গলায় বলল, যেখানে তুমি নিজেই আমার কাছে অমূল্য সম্পদ, সেখানে সামান্য কথা তো তুচ্ছ। তাহলে উত্তর দিলেন না যে? তুমি চাও না আজ অন্যরকম কিছু হোক? মানে? চলোই না, তোমার উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। তখন আমার মুখের কথাকে তোমার তুচ্ছ মনে হবে। লেটস গো উইথ মি। আদ্র সোহার হাত ধরে মেন ডোরে উঠল। এরপর একটা ফুলের দোকানে গিয়ে 10টা হলুদ গোলাপ নিল। তারপর একটা রিস্কা ডেকে নিল। তারপর সোহাকে সেখানে তুলে তারপর নিজেও উঠে বসল। আর ইউ ফিলিং বেটার মাই ডল? নট অনলি বেটার, আই এম ফিলিং বেস্ট অ্যান্ড বেস্ট। আদ্র হালকা হাসল, কারণ তার দেওয়া ছোট্ট অনুভূতি তার পুতুলের পছন্দ হয়েছে। আমাকে একটা ফুল দেবেন? আদ্র হাসল, তারপর সোহার হাতে পুরো বুকেটা দিয়ে হালকা ঝুঁকে ফিসফিসিয়ে বলল, তোমার জন্যই ছিল সব। সোহাও হালকা হাসল। তারপর নেমে এলো নীরবতা। রিস্কা তার নিজ গতিতে চলছে। সোহা ফুলগুলো দেখতে ব্যস্ত আর আদ্র তার পুতুলটাকে দেখতে ব্যস্ত। কিছুক্ষণ পরে সোহা আদ্রের কাঁধে মাথা রাখলো। এরপর খোলা আকাশের দিকে তাকিয়ে আনমনি বলল, আচ্ছা, যদি কখনো আমি হারিয়ে যাই কেমন হবে বলুন তো? আদ্র আহত দৃষ্টিতে সোহার দিকে তাকালো। সোহা তার দিকে একবার, তার দিকে তাকিয়ে আবার আকাশের দিকে তাকিয়ে বলল, ভাবুনি না আমি আপনার থেকে দূরে, অনেক দূরে চলে গেলাম, কেমন হবে? আচ্ছা, আপনি কি আমাকে আবার পাশে চাইবেন? এমন কথা কেন বলছো ডল? আমি তো তখন মরেই যাব। কেন, মরার কি আছে? আপনি খুঁজবেন আমাকে, দেখবেন একদিন ঠিক আবার দেখা হবে আমাদের এমন একটা জায়গায় যেখানে থাকবে লাখ লাখ মানুষের সমাগম, থাকবে অনেক অনেক আলো, আর আপনি থাকবেন তাদের সবার মধ্যমণি। আমি সেই লাখ মানুষের সমাগমের ভিড় থেকে আপনাকে ডাকবো। আমার ভাষায় অন্যরকমভাবে স্পষ্ট স্পটলাইট পড়বে আপনার উপর, আর বাকি সব অন্ধকার। কেমন হবে? এমন কিছুই হবে না, কারণ আমি তোমাকে কখনো হারাতে দেবই না মাই ডল। সারা জীবন আগলে রাখবো এই আর্দ্রের মাঝে। যদি সত্যি হারিয়ে যাই? তাহলে আমি বাঁচবো, তোমাকে পাওয়ার আশায় বাঁচবো। তোমার বলা ওই স্থানেই খুঁজবো তোমায়। হব তোমার জন্য লাখ লাখ মানুষের মধ্যমণি আমি। তবুও খুঁজবো তোমায়।
সোহা আবার সেই মন মাতানো হাসি দিল। কিছুক্ষণ পরে রিক্সা ড্রাইভার বলল পৌঁছে গেছে। আদ্র আর সোহা খেয়াল করলো তারা বাড়িতে পৌঁছে গেছে। আদ্র নেমে ভাড়া মিটিয়ে সোহাকে নিয়ে বাড়ির ভেতর ঢুকলো। এরপর দুজনে ফ্রেশ হয়ে নিয়ে ড্রয়িং রুমে সবার সাথে আড্ডায় যোগ দিল। ব্রো, তুই পিচ্ছিকে নিয়ে রিক্সায় আসবি, সেটা আগে বললেই তো হতো। তুই কিভাবে জানলি? ভাইয়া, আমাদের বাড়ির সিসিটিভি গুলো কবে কাজে আসবে বলতো? তোমরা কিভাবে দেখলে? মনিটরিং রুমে বসেছিলাম। এই ভাই, রিক্সা আসছে তো কি হয়েছে? ঋষাবের বাচ্চা, তোর কাছে এটা নর্মাল লাগছে? আরে ব্রো, কখনো রিক্সায় উঠেছে? আরে কার ছাড়া আর কোনো যানবাহনে তো ব্রো ওঠে না। ইভেন একদিন আমরা বলেছিলাম, কিন্তু সে উঠলোই না, মনে নেই? আছে আছে, সব মনে আছে। এগুলো হচ্ছে নতুন নতুন রুষা, মার খাবি তোরা এবার। আচ্ছা আচ্ছা, বলছি না, আর কিছু না। তো ব্যাম্বু বিরিয়ানিটা কি খাবো নাকি শুধু শুনেই যাব না? দরজায় বেল পড়লো। একজন সার্ভেন্টকে দরজা খুলতেই দেখলো 4 জন লোক 4টা বড় বড় কার্টুন নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই তাদের দেখে অবাক। এগুলো কি? এই অ্যাড্রেসে প্রোডাক্টগুলো সেল করার অর্ডার পড়েছে ম্যাম। আরে কে আবার এসব অর্ডার করেছে? আরে হয়তো ভুল করে। জো দরজার সামনে এসে বলল, আমি অর্ডার দিয়েছি। তারপর সাইন করে দিল। সার্ভেন্টরা কার্টুনগুলো হাতে নিল। এগুলো সব আমার ডলের রুমে রেখে এসো। সার্ভেন্টরা সোহার রুমে কার্টুনগুলো রেখে এলো। আমার রুমে? এগুলো কি আর আমার রুমে কেন? পরেই জানতে পারবে ডল। বলেই সোহার হাত ধরে টেবিলে চলে গেল। এরপর পিছু পিছু সবাই গেল। এরপর সবাই মিলে বাম্বু বিরিয়ানি খেলো। তারপর যে যার রুমে চলে গেল। সোহার সাথে আদ্র এলো। সোহা বলুন না কি আছে এগুলোর। নিজেই খুলে দেখো না। সত্যি খুলবো? খুলো। খুশি হয়ে কার্টুন একটা একটা খাটের উপর রেখে খুলতে শুরু করলাম। ঢাকটা খুলতে সোহা অবাক। সে একবার আদ্রের দিকে তো একবার বক্সে থাকা জিনিসের দিকে তাকাচ্ছে। আদ্র সোহার পাশে এসে বসে বলল, পছন্দ হয়নি তোমার? এগুলো চুড়ি। তোমার জন্য। সোহা এবার বাকিগুলো খুললো। দেখলো সবগুলোতেই চুড়ি, নানা রকম চুড়ি। এত চুড়ি আমার জন্য? আমার ডলের জন্য। এত চুড়ি আনার কারণ কি? আমার ডলের চুড়ির দোকান পছন্দ হয়েছে। আমি কি করে আবার সেই দোকানটা অন্যের চোখে পড়তে চাই বলো? ওই দোকানের সব এখানে। কিচ্ছু বাকি নেই আজ। আল্লাহ, এত খরচ করার কি দরকার ছিল? মাত্র 47,000 গেল। আমার ডল চাইলে তো আমি তাকে হিমালয়েও এনে দিতে পারি। ধুর, এটা সম্ভব নাকি? হয়তো সম্ভব না, কিন্তু চেষ্টা তো করতেই পারি। হয়েছে, আর বলতে হবে না। এখনই আটকে দিচ্ছ? এখনো তো ভালোবাসি কথাটাই বলার বাকি তোমাকে। এবার বলুন তো দেখি, এত চুড়ি আমি এই রুমে রাখবো কোথায়? এখন যেভাবে আছে সেভাবেই থাক। আমি কালকে এগুলো আমার রুমে নেয়ার ব্যবস্থা করব। আপনার রুমে কেন? তুমি যখন চুড়ি পরবে সবার প্রথমে আমিই তোমায় দেখব। নাও এবার শুয়ে পড়ো তো দেখি। কাল সকালে তো আবার স্কুল আছে নাকি? বাট কাল তো হাফ ক্লাস। তো কি হয়েছে, যাবে তুমি। একটা ক্লাসও মিস দেয়া চলবে না। ওকে, শুয়ে পড়ো। আমি গেলাম। গুড নাইট মাই ডল। গুড নাইট। পরদিন সকাল। সোহা যথারীতি নিজেদের স্কুলে চলে গেল। ঋষভ, রফিক, শফিক ও সেলিমও চলে গেল অফিসে। রুষা গেল তার কলেজে, আর শারমায়া বাড়িতে আছে। সাইমন গেল সেই নিডোর পেছনে লাগতে। অয়ন্তীরা বিকেলে চলে যাবে। সোহার স্কুলে আসতেই তানিশার দেখা সাথে। গুড মর্নিং সম্মোহিনী সিনহা। গুড মর্নিং মিস্টার আদ্রিয়ান। গুড মর্নিং ম্যাম। ডল, ক্লাসে যাও, নিডো তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, বাই ম্যাম। বলেই সোহা নিজের ক্লাসে চলে গেল নিডোর কাছে। এদিকে আদ্র তানিশাকে পাশ কাটিয়ে আসতে গেলে তানিশা বলে উঠে, আজকাল দেখছি সম্মোহিনীকে স্কুলেও নিয়ে আসা হয়। তা মিস্টার আদ্রিয়ান, আমি তো এখন আপনাদের বাড়ির পাশেই। কাল থেকে একসাথে আসি না হয়? নো ইন্টারেস্টেড। বলেই চলে গেল। তানিশার মুখে ফুটলো বাঁকা হাসি। আসবে আসবে, শেষমেশ এই আমার প্রতি ইন্টারেস্ট আসবে মিস্টার আদ্রিয়ান। শুধু মাঝখান থেকে এই মেয়েটাকে সরানোর বাকি। দেখতে থাকো কি হয় তোমার সাথে মিস সম্মোহিনী সিনহা।
দিন চলছে নিজ গতিতে। পুরো পরিবার থেকে পাওয়া খুনসুটি, মামুনির আদর, বাবাইয়ের দায়িত্বশীলতা আর আদ্রের অতিরিক্ত কেয়ারগুলোই নিয়ে কেটে গেল সোহার 9 মাস। আজ সোহার টেস্ট পরীক্ষা, রেজাল্ট জানানো হয়েছে। অনেক ভালো ফলাফল করেছে সে, আর সেই কারণেই আজ আদ্র রাতে একটা ছোট্টখাটো অনুষ্ঠানের আয়োজন করেছে। স্থানটাও সোহার পছন্দের মতোই, বাড়ির ছাদ। এই অনুষ্ঠানের ব্যাপারে সোহা এখনো কিছুই জানে না। আদ্র সবাইকে কাজ বুঝিয়ে দিয়ে সোহার রুমে এসে বসে আছে, সোহা যাতে কোনোভাবেই ছাদে না পৌঁছাতে পারে। এই সত্যি করে বলুন তো, কেন আমাকে রুমে আটকে রেখেছেন? বাহ, আমার ডল তো দেখি কয়েক মাসে ইন্টেলিজেন্ট হয়ে গেছে, কত কিছু আন্দাজ করতে পারে। হবই তো, আপনার সাথে থাকছি তাই না? আমার কথায় আমাকেই ভাসাচ্ছ? গুড গুড। কিন্তু বলে আদ্র সোহার দিকে ঝুঁকে তার 2 কাঁধে হাত রাখলো। কিন্তু মাই ডল, তুমি ভুলে যেও না আমি তোমার থেকে 9 কি 10 বছরের বড়, তাই আমার বুদ্ধিটাও তোমার থেকে একটু বেশিই থাকবে, ইউ নো। ইয়েস আই নো। আর ঘটা করে বলতে হবে না। বলি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। এটা দেখে সোহা হো হো করে হেসে দিল। তখনই আদ্রের ফোনে একটা মেসেজ এলো। তা সিন করেই আদ্র বলে উঠল, চলো এবার রেডি হওয়ার পালা। বলে কাভার থেকে একটা জিন্স, একটা ফুলাতার টি শার্ট আর স্কার্ফ নিয়ে সোহার হাতে দিয়ে তার কাঁধ ধরে ঠেলতে ঠেলতে ওয়াশরুমে ঢুকিয়ে দিল আর বলল, 5 মিনিটের মধ্যে চেঞ্জ করে এসো, একদম লেট নয়। আরে কি হচ্ছে এসব? এখন কেন রেডি হব? আরে পরে জানবে, যা বলছি তাই করো। না, আমাকে না বললে আমি চেঞ্জ করব না। এই কথা বাড়িও না ডল, তুমি যদি চেঞ্জ না করো তাহলে আমি এসে তোমাকে চেঞ্জ করিয়ে দেবো, তাও আমার স্টাইলে। না, আমি চেঞ্জ করে নিচ্ছি। বলে টুক করে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। আর আদ্র বাঁকা হাসি দিয়ে ভাবল, লাইনে এসো মাই ডল। 5 মিনিট পর সোহা চেঞ্জ করে বেরিয়ে এলো। আদ্র এবার সোহার চুল বেঁধে দিল উঁচু করে রাবার ব্যান্ড দিয়ে। তারপর পকেট থেকে একটা ব্যান্ড বের করে সোহার বা হাতে বেঁধে দিল। এটা কেন? চুড়ি পরি না। আমি তোমাকে সব কিছুর মাঝে দেখতে চাই, শুধু চুড়ি নয়। এই ড্রেস আপের সাথে চুড়ি মানাবে না তো মাই পিচ্ছি ডল? এই যে আমি এখন পিচ্ছি নই, 17 বছর হয়ে গেছে আমার। আদ্র এবার সোহার কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, তাই নাকি? খুব তো বড় হয়ে গেছে দেখছি আমার ডলটা। এবার তাহলে বিয়ের ব্যবস্থা করি, কি বলো? এই, আমার এখনো 18 হয়নি, আমি তো এখনো শিশু, কিভাবে বিয়ে দেবেন? একটু আগে না তুমি বললে তুমি পিচ্ছি নেই, আর তাহলে? আরে তা নয়, আমি তো কি বিয়ে করতে ইচ্ছে হচ্ছে? আপনার সাথে কথাই আমি জীবনেও পারবো না। হয়েছে এখন আর এসব নয়, এবার যেতে হবে তো, চলো। আমরা ছাদে কেন যাচ্ছি এই সময়? চলোই না। এত অন্ধকার কেন? হালকা আলো তো থাকার কথা। বলেই সোহার হাত ছেড়ে পাশ কাটিয়ে চলে গেল। কি কোথায় গেলেন আপনি? শুনছেন? আমাকে একা রেখে কোথায় গেলেন? আরে আমার ভয় করছে তো। তখনই হঠাৎ ছাদে প্রচুর পরিমাণে রং বেরঙের আলো জ্বলে উঠলো। আর সোহা খেয়াল করলো ছাদটা পুরো ডেকোরেট করা। সোহা কুটিয়ে কুটিয়ে সবটা দেখছে আর হাসছে। তখনই আদ্র পেছন থেকে ফিসফিসিয়ে বলল, সারপ্রাইজ। সোহা আবেশে চোখ বন্ধ করে ফেললো। কণ্ঠটা যে মন মাতানো। পছন্দ হয়েছে মাই ডল? সোহা চোখ খুলে আদ্রের দিকে ফিরে তাকালো, খুশিতে যে আদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ল। মুখ গুজে বলে উঠল, আই এম সো হ্যাপি মাই পচা লোকটা। আমি কি সত্যি খুব পচা? অনলি ফর মাই। বুঝেছেন? শুধু আমার জন্য আপনি পচা, বাজে, দুষ্টু, সব আমার, আর কারোর জন্য না। আমার পুতুলটা আজ আমার উপর অধিকার দেখাচ্ছে। আই এম সো হ্যাপি। আমরা এখানে আছি। সোহা আদ্রকে ছেড়ে দাঁড়ালো। সে দেখলো এখানে রুষা, শারমায়া, ঋষভ, সাইমান, বিহান এরা সবাই আছে। তোমরা সবাই আছো? ওয়াও। এবার বলতো কেমন লাগলো সারপ্রাইজটা? অনেক ভালো, কিন্তু এত কিছু কি উপলক্ষে? আজ তো তোর টেস্ট রেজাল্ট দিয়েছে, তাই তুই যাতে ফাইনালে জিপিএ 5 এনে দিতে পারিস তার জন্য হালকা আয়োজন আমাদের ব্রোয়ের পক্ষ থেকে। স্যার করেছে সব? আমি একা না ডল, এরা সবাই ছিল। বাট ফুল প্ল্যানটা আদ্রি। আজ রাতে প্রচুর মজা হবে উইথ পিচ্ছি। মিউজিক প্লে করো। গান শুরু হতে সাইমান, বিহান, রুষা, শারমা আনলিমিটেড নাচতে শুরু করলো। আদ্র দেয়ালে হেলান দিয়ে কখনো
নাচ তো কখনো তার পুতুলকে দেখছে। সোহা গিয়ে দোলনায় বসল আর সবার নাচ দেখতে লাগলো। নাচ শেষ হতেই সোহা দাঁড়িয়ে হাততালি দিতে লাগলো খুশিতে। আদ্র তাদের সবার সাথে ছাদের মাঝখানে যোগ হলো। হাসি ঠাট্টার মাঝে হঠাৎ সবাই শুনতে পেল এক অদ্ভুত শব্দ, যেমনটা কোনো শক্ত কিছুর সাথে লোহার জোরে বাড়ি লাগলে হয়, ঠিক তেমন। আর সাথে ভেসে এলো সোহার আত্মচিৎকার। শুনে আদ্র সহ সবাই সোহার দিকে তাকালো। দেখলো সোহা মাথার পেছন দিকে হাত চেপে ধরে আছে, তার ঘাড় বেয়ে গড়িয়ে পড়ছে অজস্র রক্তস্রোত। এটা দেখে আদ্র চিৎকার করে উঠল। পুতুল বলেই দৌড়ে গিয়ে সোহাকে আগলে ধরল। ধীরে ধীরে সোহার চোখ বন্ধ হয়ে আসছে। কিছু একটা বলতে চাইছে সে, কিন্তু শরীরের অবস্থার সাথে যুদ্ধ করে হেরে গেল সে। বন্ধ হয়ে গেল তার চোখ, আর অসার শরীর নিস্তেজ হয়ে ঢলে পড়ল আদ্রের বুকে। পুতুল পুতুল চোখ খুলো, দেখো আমি। হ্যাঁ এই পুতুল, কি করে হলো এসব? আদ্র যেন ধীরে ধীরে হাইপার হয়ে যাচ্ছে, কথার আওয়াজ বেড়ে চিৎকারে পরিণত হচ্ছে। সে চিৎকার করে বলছে, কে করেছে আবার কলিজার এই অবস্থা? ছাড়বো না আমি তোকে রাস্কাল। সামনে আয় আমার। কে তুই? আমার কলিজায় আঘাত করা সাহস কি করে হলো? আমার পুতুল, চোখ খুলো পুতুল, দেখো আমার দিকে, তাকাও না। বিহান খেয়াল করলো নিচে একটা গোল লোহা পড়ে আছে, দেখতে অনেকটা ক্রিকেট বলের মতন। সেই দিকে খুব একটা খেয়াল না করে আদ্রকে সামলাতে ব্যস্ত হয়ে পড়লো। এইদিকে আদ্রের এমন চিৎকার শুনে বাড়ির সবাই ছাদে এসে উপস্থিত হলো। আরিফাও হাইপার হয়ে যাচ্ছে সোহাকে এই অবস্থায় দেখে, আর সাথে আদ্রের এমন পাগল করা কাজ আর চিৎকারে। কেউ বুঝতে পারছে না কি করবে। রুষা আর শারমা কেঁদেই ফেললো এমন অবস্থা দেখে। বিহান অ্যাম্বুলেন্সে কল করে আদ্রকে কোনো রকমে সামলানোর চেষ্টা করছে, কিন্তু আদ্র তো যেন তার প্রাণ হারিয়ে ফেলেছে। তার পুতুলের এই অবস্থা সে কোনো মতেই সহ্য করতে পারছে না। সে যে আর নিজের মধ্যেই নিয়ে অপারেশনের আশেপাশের কোনো কিছুই তার মাথায় নেই। তখন তার শুধু একটাই চিন্তা, তার পুতুলকে সুস্থ করে তোলা। হসপিটালের সেকেন্ড ফ্লোরে করিডোরে আদ্রের ফ্যামিলি ছাড়া আর কোনো আউটসাইডার নেই। সামনে থিয়েটারের অপারেশনে চলছে। আদ্রের ছোট্ট পুতুলটার করিডোরের চেয়ারে আয়শার কাঁধে মাথা রেখে নিস্তেজ হয়ে নীরবে চোখের জল ফেলছে আরিফা। এই কয়েকটা মাস সোহাকে সে নিজের মেয়েই বানিয়ে নিয়েছে। তাকে দেখেই বলতে পারি জন্ম দিলেই শুধু মা নয়, রক্তের টান ছাড়াও মা হওয়া যায়। আরিফাকে এখন বাইরে যে কেউ দেখে বলবে যে সে তার নিজের সন্তানের চোখে কাতর। শারমায়া আর রুষা কাঁদছে। সেলিম, রফিক, শফিক গেল মসজিদে সোহার জন্য দোয়া কামনায়। ঋষভও দাঁড়িয়েছে দেয়ালে হেলান দিয়ে, মুখে চিন্তার ছাপ সবারই। সাইমনও বসে আছে। তারা যে এই কয়েক মাসে সোহাকে নিজের আপন বোন বানিয়ে নিয়েছে। এদিকে আদ্রতাও যেন সব কিছু এলোমেলো করে দিচ্ছে। সে বসে আছে ফ্লোরে এক হাঁটু ভেঙে। কি ভাবছেন? সে কাঁদছে। আদ্রের চোখে বিন্দু মাত্র পরিমাণ পানি নেই, আরো ফুরে আছে হাসি। পাশে বিহান আদ্রকে নর্মাল করার চেষ্টা করছে, আর আদ্র বিহানকে তার পুতুলের ছোট্ট ছোট্ট স্মৃতিময় কথাগুলো বলছে, সাথে হাসছে। জানিস বিহান, কিছুদিন আগে আমার পুতুলটা একটা টেডি বেগ কি যে খুশি হয়েছে। খুশিতে সে বাচ্চাদের মতো লাফাচ্ছিল। আমি না লুকিয়ে লুকিয়ে আমার পুতুলের সকল ছোট বড় কাজগুলো ভিডিও করে রাখতাম। তুই দেখবি, দাঁড়া দেখাই তোকে। আমার ফোনটা কোথায়? বলেই এপাশ ওপাশ ফোন খুঁজতে লাগলো, কিন্তু পেল না। হতাশ হয়ে বলল, হয়তো আমার পুতুলের ফোনের কাছে ফেলে এসেছি। ও তুই জানিস, আমার পুতুলেরও একটা ফোন আছে। ছিল। ও যেদিন আমার জীবনে এসেছে সেদিন থেকে ওর ফোন চলে গেছে ওর জীবন থেকে। কি বলছিস এসব? আমি তো কিছু বুঝছি না। আরে আমি বলছি তো, সেই 10 মাস আগে তোর মনে আছে আমার পুতুল একদিন আমার উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল? সেদিন আমি ওকে খুঁজতে ওর বাড়ি গিয়েছিলাম না, তখন ওর ভাই অনুজ আমাকে ওর ফোনটা দিয়ে দিল। এখনো আমার কাছেই আছে, কিন্তু কখনো আমি দেখিনি কি আছে ওই ফোনে। আচ্ছা একবার দেখলে কেমন হয় বলতো? হয়তো ওর ফোনে আমার মতো ওর অনেক ছবি আছে, যেখানে আমার পিচ্ছি পুতুল স্ট্রবেরি ফ্লেভারের চকোলেট খেতে খেতে পুরো গালে লাগিয়ে ফেলেছে। কিরে বল না, আছে হয়তো, তাই না?
আচ্ছা এখন তো আমি ওর মুখ মুছে দিই, তখন কে মুছে দিত বলতো? আমি তো তখন ওর কাছে ছিলাম না। কি তুই কাঁদছিস কেন বল না? আদ্র, আদ্র, তুই এমন করছিস কেন? স্বাভাবিক হ ভাই। ডক্টর কি বললো শুনলি না? সোহা নাও ফিরতে পারে, তখন তুই নিজেকে কি করে সামলাবি? একটু ঠিক হ না আদ্র। এই চুপ, একদম চুপ। কি বলছিস এসব? আমার পুতুল কি আমাকে ছেড়ে যাবে নাকি? তুই জানিস না ও আমাকে কথা দিয়েছে সে হারিয়ে গেলে আবার খুঁজে নেবে। তাহলে ও কি করে আমাকে ছেড়ে যাবে? কিরে বল। দেখ এক্ষুনি ডক্টর এসে বলবে আমার পুতুলের কিচ্ছু হয়নি, ও একদম ঠিক আছে। তুই তুই দেখি না। বিহান আর সহ্য করতে না পেরে আদ্রকে জড়িয়ে ধরে কাছে। আদ্রা যেন কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ বিহান খেয়াল করলো যে আদ্র কেমন ঢুলে পড়ছে তার গায়ে। সে বুঝলো আদ্র জ্ঞান হারিয়ে ফেলেছে। সাইমন আর ঋষভ এসে আদ্রকে তুলে একটা কেবিনে শুইয়ে দিল। ডক্টরকে জানানো হলো, সে এসে আদ্রকে চেক আপ করে একটা ইঞ্জেকশন পুশ করে দিল। 1 ঘন্টা পর ধীরে ধীরে চোখ খুলে নিজেকে হসপিটালে বেডে আবিষ্কার করলো আদ্র। পাশে বিহান বসে আছে। আদ্রকে চোখ খুলতে দেখে মুখে হাসি এনে বলল, আদ্র, তোর জ্ঞান ফিরেছে? কেন এমন হাইপার হয়েছিলি? আমার পুতুল, আমার পুতুল কোথায়? ওর জ্ঞান ফিরেছে? কোথায় ও? ঠিক আছে তো আমার পুতুল? বলে তাড়াহুড়ো করে বেড থেকে নেমে গেল। বাইরে বেরিয়ে ওই কেবিন খুঁজে বেড়াচ্ছে সোহাকে। বিহানও পিছু পিছু যাচ্ছে, কিন্তু আদ্রকে থামাতে পারছে না সে। অবশেষে একটা কেবিনের সামনে এসে আদ্র থেমে গেল। গ্লাসে সোহাকে দেখা যাচ্ছে, আরিফাও আছে সেখানে। আদ্র মুখে হাসি ফুটিয়ে উঠল। দরজা খুলে 1 পা এগোতে সে শুনতে পেল সোহার কথা। আম্মু, আমার আম্মু কোথায়? আম্মু, আমার আম্মু কোথায়? আমি আম্মুর কাছে যাব। মামনি দেখ না, আমি তোর মা, দেখ না একটিবার। তুমি আমার মা নও, তুমি কেন আমার মা হতে যাবে? আমার আম্মুকে ডেকে দাও না, আমি এখানে থাকবো না। সোহা অস্থির ভাবে কাঁদছে আর হাত পা ছড়াছড়ি করছে। সোহার এমন বাচ্চামো দেখে আদ্র অবাক হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে রইল সে। তার মাথায় কিছুই ঢুকছে না। পাশ দিয়ে ডক্টর যেতেই বলল, আদ্র। ডক্টর, ডক্টর 1 মিনিট প্লিজ। আমার পুতুল এমন করছে কেন? কি হয়েছে ওর? মিস্টার আদ্রিয়ান, আপনি একটু আমার কেবিনে আসুন প্লিজ। আদ্র ডক্টরের কেবিনে চলে গেল। এখন বলুন প্লিজ ডক্টর, আমার পুতুলের কি হয়েছে? দেখুন মিস্টার আদ্রিয়ান, আপনি নিজেকে সামলান। আর পেশেন্ট এখন যে অবস্থা আছে তার এমন ব্যবহার করা স্বাভাবিক। মানে এটা স্বাভাবিক? কি বলছেন আপনি? আপনি দেখেননি ও কিরকম বাচ্চাদের মতো বিহেভিয়ার করছিল? তাহলে এটা নর্মাল কিভাবে? পেশেন্টের শর্ট টার্ম মেমোরি লস হয়েছে। কথাটা যেন আদ্রের মাথার উপর দিয়ে গেল। মানে? ইয়েস, মাথায় লোহার আঘাতে তার ব্রেন ইফেক্ট হয়েছে। তাই এখন সে নিজেকে একটি বাচ্চার মাইন্ডে কাজ করাবে। গত কয়েক বছরের কথা সে সব ভুলে গেছে। সে একটা 4-5 বছরের শিশুর মধ্যে এখন কোনো তফাৎ নেই। সে এখন শুধু তাদেরই চিনবে যারা তার ওই বয়সের সঙ্গী ছিল। তার মানে আমাকে আমার পুতুল ভুলে গেছে? ইয়েস, আর আমি যতদূর জানি সোহার মা বাবা ওর 6 বছর বয়সে মারা যায়। তাই সে এটাও ভুলে গেছে যে তার মা বাবা নেই। এটা হতে পারে না, কখনো না। আমাকে আমার পুতুল ভুলতে পারে না, একদম না। ডক্টর, আমার পুতুল ঠিক হয়ে যাবে তো? বলুন প্লিজ। আমরা আমাদের যথাসম্ভব চেষ্টা করছি, আর ওর মেমোরি কবে আসবে তা কেউ নিশ্চিত বলতে পারবে না। আমি মেডিসিন দিয়ে দেবো যেগুলো ওর কন্টিনিউ চলবে, এতেও অনেকটা ইমপ্রুভ হতে পারবে। আদ্র যেন একটা রোবটে পরিণত হয়ে গেল। সে বাকরুদ্ধ হয়ে ডক্টরের কেবিন থেকে বেরিয়ে এলো, চলে গেল সোহার কেবিনের সামনে। ভেতরে ঢোকার মতো সাহস বা শক্তি কোনোটাই যে তার নেই। তার মাথায় একটাই চিন্তা, আমার পুতুল তো আমায় চিনবে না, তাহলে আমি কি করে ওর সামনে গিয়ে দাঁড়াবো? আমি তো পারবো না ওই যন্ত্রণা সহ্য করতে। না না, আমি যাবো না আমি আমার পুতুলের সামনে। এসব ভাবতে ভাবতে আদ্র গ্লাস দিয়ে বাইরে থেকে সোহার কেবিনে তাকালো। দেখলো আরিফা দূরে সোফায় বসে মুখে আঁচল গুজে নীরবে কাছে। সফিকও দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। তাকে দেখে কেউ বলবে না যে সে নিজের না অন্যের মেয়ের জন্য কষ্ট পাচ্ছে। সোহার দিকে দৃষ্টি নিক্ষেপ করেই দেখা গেল সে সোহা বাচ্চাদের মতো খিলখিলি হাসছে।
সেই হাসির উৎস খুঁজতে আদ্র পাশে তাকিয়ে দেখলো নিরও তাকে বাচ্চাদের মতো ট্রিট করছে, সাথে অনুজও আছে। পেছন থেকে কাঁধে হাত রাখলে আদ্রের ঘোর কাটে। ঘুরে দেখলো সাইমান অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে তার দিকে। আদ্র কি বলবে বুঝতে পারছে না, সে যে বাকরুদ্ধ। কান্নারত কণ্ঠে সাইমান বলে উঠল, আম্মুকে খুঁজছিল বিচ্ছি। আমরা তো কেউই ওর ছোটবেলায় পরিচিত নয়, তাই ওকে থামাতেও পারছিলাম না। চাচি অনেক চেষ্টা করছে মনে করানোর, কিন্তু কোনোভাবেই হয়নি। চিনেনি চাচিকে বিচ্ছি, তাই ওকে তখন শান্ত করার জন্য অনুজ আর নিডনকে আনলাম। শুনেছি নিডন নাকি ওর ছোটবেলার বন্ধু, তাই ওকে দেখে এখন অনেকটা ঠিক আছে বিচ্ছি। আদ্র হঠাৎ তাকে শক্ত করে জড়িয়ে ধরল। সাইমানও আদ্রকে জড়িয়ে ধরে। আমি কি করবো রে ভাই, কি করে আমার চোখের সামনে আমার পুতুলটার এই অবস্থা দেখবো? আমার যে আর মাথা কাজ করছে না, কি করবো এবার আমি? ভাই তুই কাঁদছিস তুই তো কখনো কাঁদিস না, তাহলে আজ তুই পিচ্ছিতে এতটাই মুগ্ধ হয়ে গেছিস যে আজ তোর সারা জীবনের রেকর্ড ব্রেক করে ফেললে। কাঁদছিস তুই? আমি জানি আমি জীবনের যে কোনো পরিস্থিতি নিজের মতো সামলে নিয়েছি, কখনো চোখে জল আনিনি, ছেলেদের যে কাঁদতেন। কিন্তু কিন্তু আজ আমি আর আমার কান্না আটকাতে পারছি না। আমার পুতুলকে এই অবস্থায় দেখার পর আমার মনে শূন্যতা অনুভব হচ্ছে ভাই। আমার মনে হচ্ছে আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান কিছু হারিয়ে ফেলছি, যা ছাড়া আমার বেঁচে থাকাটাই অসম্ভব। ভাই তুই তো আমার ব্রেভ ব্রাদার, তুই তো কখনো হারিসনি। দেখ এই যুদ্ধটাও তুই জয় করবি। দেখ ভাই, মনে বল রাখ, একদম হারবি না। বি স্ট্রং, তোকে লড়তে হবে, জয় করে নিতে হবে তোর ভালোবাসাকে। আদ্র সাইমানকে ছেড়ে দিয়ে দাঁড়ায়। সে আজ যেন নিজেকে অন্যভাবে আবিষ্কার করছে, যে আদ্র কখনো শক্ত কঠিন পরিস্থিতিতে চোখে জল আনেনি। সে আজ কাঁদছে, তাও মাত্র কিছু মাসে পরিচিত একটা মেয়ের জন্য। অদ্ভুত তাই না? এখন আমি কি করব? আমার পুতুল তো আমাকে চিনবেই না, আমি পারবো না, ওর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না আমি। হঠাৎ আদ্রকে পেছন থেকে আরিফা ডেকে উঠলো। আদ্র বাবা। আদ্র পেছনে ফিরে তাকালো। মামাম। আদ্র তার মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। আরিফা দু হাত দিয়ে নিজের হাতের মুঠোয় নিয়ে নিচের দিকে তাকিয়ে রইল। আরিফা এবার কেঁদেই দিল ছেলের কান্না দেখে। নিজেকে আর সামলাতে না পেরে আদ্রকে জড়িয়ে ধরল। আদ্র বাবা, আমি যে আমার মেয়েটাকে হারিয়ে ফেললাম বাবা। আমার মামনি যে আমাকে চিনতে পারছে না। আদ্র এবার তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি কি করব মামাম? আমি তো আমার প্রাণটাই মনে হচ্ছে হারিয়ে ফেললাম। আমার পুতুল যে আমার সমস্ত শিরা উপশিরায় রক্তের মতো চলাচল করছে, সে যে আর আমার নেই। আমার ছেলেটাও আজ ভেঙে পড়েছে। আমি কি করে সামলাবো আমার ছেলেটাকে? তখন শফিক এসে ওদের দুজনকেই আগলে ধরে বলে, আদ্র বাবা, তুই তো কখনো এইভাবে ভেঙে পড়িস না বাবা। তাহলে আজ কেন ভেঙে পড়ছিস? তুই তো রণক্ষেত্রে না নামতে নিজেকে হারিয়ে দিচ্ছিস বাবা। মামুনিকে তুই একবার কাছ থেকে দেখবি না? আদ্র এবার ওদের ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো, চোখে মুখে মুছে নিয়ে বলল, আমি বাড়ি চলে যাচ্ছি। ওর সামনে যাওয়ার মতো শক্তি আমার নেই, পারবো না আমি। এটা তুই কি বলছিস আদ্র বাবা? মামুনি এখানে একা। অনুজ, আমার নিডোকে বলো আজ এখানেই থাকতে। দরকার হলে নিডোর মা বাবাকেও আসতে বলো। আই হোপ দল ওদের চিনবে। আর এখানে শামু আর রুষা থাকুক, সাইমানও থাক। বাবাই, তোমার যদি শরীর ঠিক থাকে তাহলে তুমিও থাকো। আমি মাকে আর কাকাই কাকিয়াদের নিয়ে বাড়ি যাচ্ছি। ভোর হতে চললো, পরে আবার না হয় আসবে সবাই, আর আমি এখানে থাকতে পারবো না। কিন্তু আদ্র, আমার মামনি। মাম্মাম, কাল আসবে তো, তুমি রেস্ট নেওয়া উচিত তোমার। চলো এখন। আদ্র, বাড়ি গিয়ে থাকতে পারবি পিচ্চিকে ছাড়া? আদ্র থমকে গেল, কারণ তার কাছে এই প্রশ্নটার উত্তর নেই। আসলেই তো সে তো পারবে না থাকতে সোহাকে ছাড়া, কিন্তু সে এখন এটা ছাড়া আর কোনো উপায় পেল না, তাই বলল, চেষ্টা করব, আর না পারলে পুতুলের থেকে আরো অনেক দূরে চলে যাব। এতটাই দূরে সেখান থেকে আর কেউ ফিরিয়ে আনতে পারবে না। বলে হনন করে বেরিয়ে গেল হসপিটাল থেকে। চলে যাওয়ার আগে সোহার দিকে এক পলক নজর দিয়ে গেল।
তোমরা সবাই যাও, এখানে আমি, সাইমান, রুষা আর শারমায় আছি। আর পিচ্ছিকে সামলানোর জন্য অনুজ আর নিডো তো আছেই। আমি নিডোর মা বাবাকেও আসতে বলেছি। সবাই বিহানের কথায় রাজি হয়ে গেল। আর এদিকে সোহা শুধু নিডো আর অনুজের সাথেই শান্তভাবে কথা বলছে, তাছাড়া আর কারোর সাথেই না। রুষা শারমায়া ওর সামনে গেলেই ভয় পেয়ে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। নিডো, তুই এত লম্বা মোটা হয়ে গেলি কি করে? তোকে একদম বড় বড় লাগছে এখন। আর অনুজ ভাইয়া, তুমিও তো এই এতটুকু ছিলে কালকে, তাহলে আজ এত বড় কি করে হলে? বাচ্চাদের মতো করে সোহা কথাটি বলল নিডোকে। তার মতে নিডো আর অনুজ তো গতকালও ওর সমান ছিল, তাহলে আজ ওদের এত বড় বড় লাগছে কেন? নিডো আর সইতে পারছে না বেস্টুর এমন করুণ অবস্থা, তবুও কান্না আটকে মুখে হাসি নিয়ে বলা, ও মা, জানো তুই জানিস না, আমরা তো আজ সকালেই একটা সুপার পাওয়ার পেলাম, তাই তো আমরা সবাই বড় হয়ে গেছি। তুই তো বড় হয়েছিস। তাই আমিও বড় হয়ে গেছি। কি মজা, কি মজা, আমি বড় হয়ে গেছি, বড় হয়ে গেছি। এই জানু, আমি দেখবো আমি কেমন বড় হয়ে গেছি, আমি দেখবো। জানু, দেখবি তো, কিন্তু এখানে তো এত বড় আয়না নেই। আমরা যখন বাড়ি যাব তখন দেখিস, কেমন? এই জানু, আমরা এখন কোথায় রে? এটা তো বাড়ি না তাহলে? বোন, এটা তো হসপিটাল। তোর মনে নেই তুই কিছুদিন আগে এসেছিলি? কিছুদিন আগে? সোহা মাথা চুলকাতে চুলকাতে ভাবতে লাগলো, কিছুক্ষণ পরে উৎফুল্ল হয়ে পড়ল। ও হ্যাঁ, তো মনে পড়েছে, মনে পড়ছে। আমাকে তো আম্মু নিয়ে এসেছিল, কিছুক্ষণ পরে আব্বুও তো এলো। তখন তো ওই কি যেন ডক্টর আঙ্কেল আমাকে ইতনা বড় একটা সুই মেরে দিয়েছিল এইখানে। সোহা নিজের বা হাতের বাহু দেখিয়ে বলল, এরপর কাঁদো কাঁদো ফেস করে বলল, জানিস জানু, আমার না খুব কষ্ট লেগেছিল, এতগুলো কষ্ট লেগেছে। নিডো সোহার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, তাই? আহারে, আমার জানুটা বুঝি খুব কষ্ট পেলো তখন? আচ্ছা, এখন আবার দেবে না তো? আমি বাবা আর ওই সুই, আমি বাবা ওই সুই আর দিব না। আমার আম্মুকে বলে দিব একদম, ডাক্তার আঙ্কেল পচা, শুধু সুই দেয় আমাকে। কিন্তু আমার আম্মু কোথায়? এখনো আসেনি যে। এই অনুজ ভাইয়া, তুমি আম্মুকে তাড়াতাড়ি আসতে বলো না, এখনো আসছে না কেন? এই তো বনু, চাচি এই এলো বলে। বলতে বলতেই অনুজের ফোন বেজে উঠলো। হাত দিয়ে দেখলো তার মা মানে সোহার চাচি নূর কল করেছে। অনুজ কোনো রকমের ফোনটা কানে তুললো। হ্যাঁ আম্মু। কোথায় রে তুই? এত ভোরে কোথায় বেরিয়ে গেলি? কি নাকি ফোন এলো, কাজ আছে বলে ভোর 4টা বাজে বের হলি, আর এখন তো বেলা 10টা বাজতে চললো, এখনো বাড়ি ফেরা হলো না তোর? আম্মু, আমি আমার এক বন্ধুর বাসায় আছি, একটু দরকার ছিল তো তাই। এখন তাড়াতাড়ি বাড়ি ফিরতো বাপু, সারাদিন বাইরে বাইরে থাকার কি দরকার শুনি? তুই এখনই বাড়ি আসবি, না হলে আমি তোর বন্ধুর বাড়ি পৌঁছে যাব, এই বলে রাখলাম। না না আম্মু, তো তুমি কষ্ট করে কেন আসতে যাবে? আমি চলে আসছি তো। আস তো দেখি, তাড়াতাড়ি আসবি কিন্তু। আসছি তো। বলেই ফোনটা কেটে দিল অনুজ। নিডোর দিকে তাকিয়ে চিন্তিত স্বরে বলল, এবার আমাকে যেতে হবে। নিডো, তুই একা পারবি তো ওকে সামলাতে? তুই যা অনুজ, আমি আছি, আর স্যারের বাড়ির লোকও তো আছে। আচ্ছা, আমি বেরোই তাহলে। সোহার দিকে তাকিয়ে বলল, বোন আমি আসছি, কেমন? তুমি কোথাও যাবে না কেন? চলে যাবে তুমি? বোন, আমি তোর আম্মুকে আনতে যাচ্ছি, কেমন? এই তো কিছুক্ষণ পরেই চলে আসবো তো। সত্যি তুমি আম্মুকে আনতে যাচ্ছ? যাও যাও, তাড়াতাড়ি নিয়ে এসো, কেমন? আমি অপেক্ষা করছি। বলেই সে চলে গেল সেখান থেকে। যাওয়ার আগে আদ্রের বাড়ির মানুষের সাথে দেখা করে গেল। জানো, তুই একটু ঘুমিয়ে নি, দেখবি আন্টি চলে আসবে। সত্যি? আমি ঘুমালে আম্মু আসবে? আমি তাহলে ঘুমাবো। বলেই নিডোর সাহায্যে শুয়ে পড়ল সে। কিছুক্ষণ পরেই চোখের পাতায় ঘুম নেমে এলো তার। সেই যে বাড়ি এসে রুমে ঢুকে দরজা বন্ধ করলো আদ্র এখনো বের হয়নি। খাটের কানিসে হেলান দিয়ে বসে আছে আদ্র, চোখে অজস্র জল। আজ যেন এই চোখের জল তার চোখ থেকে যাচ্ছেই না। হাতে সোহার কিছু চুড়ি, যেগুলো সোহার পছন্দের রঙের মধ্যে পড়ে। কি করে পাবো আমি আমার পুতুলকে? আমার ছোট্ট পুতুলটা যে আমাকে ভুলে গেছে, তবে কি আর কোনোদিন সে আমার হবে না? এসব ভাবতে ভাবতে আদ্র চোখ বন্ধ করলো। তখনই ভেসে উঠলো
সে দৃশ্য যেখানে সোহার চিৎকার আর মাথার পেছনের দিক থেকে রক্ত গড়িয়ে পড়েছে। আদ্র এক ঝটকা চোখ খুলে ফেলল, উঠে গিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো, সিঁড়ি বেয়ে ছাদে উঠল। সেখানে গিয়ে এসে স্তব্ধ হয়ে গেল। কাল রাতে সোহাকে নিয়ে ব্যস্ত থাকার কারণে এখানে আর কারোরই আসা হয়নি। আদ্র ধীরে ধীরে সেই দোলনাটার সামনে গিয়ে নিচে ফ্লোরে সোহার রক্ত পড়ে শুকিয়ে আছে। আমার পুতুলটা এতটা কষ্ট পেল, আর আমি তখন তার কাছে না থেকে নিজের মতো আনন্দ করছিলাম। সব দোষ আমার জন্যই আমার পুতুলের এই অবস্থা। হঠাৎ আদ্রর চোখ গেল সেই বল আকৃতির লোহাটার উপর। ফ্রুকুচকে হাতে নিল এটা, এতেই কিছুটা রক্ত লেগে আছে। আদ্র এবার শান্ত হয়ে ভাবতে লাগলো, তার মানে এটাই আমার পুতুলকে আঘাত করেছে। পুতুল তো সামনের দিকে ফিরেছিল আর আঘাত পেল মাথার পেছনে। তার মানে কেউ পেছন থেকে এটা মেরেছে, কিন্তু এমনটা কে করবে? ভাবতে ভাবতে সামনের বিল্ডিং এর দিকে তাকালো। ওভাবেই প্রায় 2 মিনিট তাকিয়ে থেকে জোরে চিৎকার দিয়ে উঠল, তানিশা, আমি তোকে ছাড়বো না। তুই আমার কলিজায় আঘাত করেছিস। এবার দেখবি এই আদ্রিয়ান জুনায়েদ তার পুতুলের জন্য কি কি করতে পারে।